আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার পোস্ট, 4টি শক্তিশালী গোষ্ঠী সেনাবাহিনীর চরিত্র বদলে দেয়। সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের আমলে নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে 4টি শক্তিশালী গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীগুলো সরাসরি সেনাবাহিনী ও গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর চরিত্র বদলে দেয়। তিনি আরও বলেন, 1971 সাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর সংস্কৃতির একটানা পরিবর্তন হয়েছে, কখনো ধীরে কখনো ঝড়ের বেগে এই পরিবর্তন হয়েছে। প্রতিটি রাজনৈতিক মোড় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর চরিত্র রূপান্তরিত হয়েছে। এক সরকারের আমলে যে প্রথা চালু হয়েছে, পরবর্তী সরকার তা আরও বাড়িয়েছে বা বিকৃত করেছে। এর ফলাফল হলো আজকের বাংলাদেশ সেনাবাহিনী একটি জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। জানাবো, ইরানি হাজারো ক্ষেপণাস্ত্রের নিশানায় ইসরায়েলের গোপন পরমাণু তল্লাট। হঠাৎ যেন খোলা জানালা দিয়ে ছুড়ে মারা হলো এক আগুন ঝরা পাণ্ডুলিপি। দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত নথিপত্র ইরানের হাতে। যে কোনো সময় তাদের পারমাণবিক অস্ত্রাগারে হামলা চালিয়ে ধ্বংস করে দিবে ইসরায়েলকে, এই ঘোষণা দিয়েছে ইরান। এরপর জানাবো, ইরানের হাতে আতাতের নথি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইসরায়েলের দালাল। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে যখন প্রতিদিন নতুন নতুন উত্তেজনা রেখা আঁকা হচ্ছে, ঠিক তখনই ঘটে গেল বোমা ফাটানোর মতো এক ঘটনা। এই ঘটনা গোটা অঞ্চলকে নাড়িয়ে দিতে পারে। একদিকে ইরানের গোয়েন্দা সংস্থার হাতে ইসরায়েলের গোপন পরমাণু নথি এসে পৌঁছেছে, আর আণবিক সংস্থা IAEA ইরানের সব তথ্য তেল আবিবের হাতে দিয়ে দালালি শুরু করেছে। এদিকে মনস্তাত্ত্বিক যুদ্ধে বাংলাদেশের কাছে পরাস্ত ভারত। হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে দেশটাকে অস্থিতিশীল করতে চেয়েছিল ভারত, তবে তারা সেটি পারেনি, ব্যর্থ হয়ে গেছে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ব্যাপক পরাজয় ঘটেছে। জানাবো, যেভাবে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার সেই বিমানটি। ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI গুজরাটের রাজধানী আহমেদাবাদে ভেঙে পড়েছে। উড়োজাহাজটি একটি বোয়িং 787 ড্রিম লাইনার, যার ধারণ ক্ষমতা 256। সেখানে সব মিলে 242 জন ছিলেন। আর এই বিমান একটি ছাত্রাবাসের উপর ভূপাতিত হয়। সেখানে আরও অন্তত 50 জন। সব মিলে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর প্রায় 300 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার পোস্ট, 4টি শক্তিশালী গোষ্ঠী সেনাবাহিনীর চরিত্র বদলে দেয়। সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের আমলে নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে 4টি শক্তিশালী গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীগুলো সরাসরি সেনাবাহিনী ও গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর চরিত্র বদলে দেয়। তিনি আরও বলেন, 1971 সাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর সংস্কৃতির একটানা পরিবর্তন হয়েছে, কখনো ধীরে কখনো ঝড়ের বেগে এই পরিবর্তন হয়েছে। প্রতিটি রাজনৈতিক মোড় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর চরিত্র রূপান্তরিত হয়েছে। এক সরকারের আমলে যে প্রথা চালু হয়েছে, পরবর্তী সরকার তা আরও বাড়িয়েছে বা বিকৃত করেছে। এর ফলাফল হলো আজকের বাংলাদেশ সেনাবাহিনী একটি জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। রাজনৈতিকভাবে বিভক্ত আওয়ামী লীগ এর মধ্যে বিভিন্ন কোন্দল দেখা দিয়েছিল, পরবর্তী সরকার তা আরও বাড়িয়েছে বা বিকৃত করেছে। এর ফলাফল হলো আজকের
বাংলাদেশ সেনাবাহিনী একটি জটিল বাস্তবতার প্রতিচ্ছবি। গোষ্ঠীভিত্তিক, কখনো কখনো ব্যক্তিস্বার্থে পরিচালিত এবং রাষ্ট্র ক্ষমতার গভীরে প্রবিষ্ট। তবে এই রূপান্তর কোনো একক মুহূর্তের ফসল নয়, এটি 5 দশক ধরে গড়ে ওঠা এক ধারাবাহিক অভিযাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই কথাগুলো বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সংস্কৃতির ক্রম শিরোনামে তিনি এই পোস্টটি দিয়েছেন। 2009 সালের পর শেখ হাসিনা শাসন আমলে অনেক প্রবণতা, যেগুলোর বীজ আগে থেকেই প্রথিত ছিল, তা কলেবর বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক রূপ নেয়। 1996 থেকে 2001 সময়কালে ভুল পুনরাবৃত্তি এড়াতে শেখ হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ হন। তিনি আওয়ামী লীগকে দেশের একমাত্র ক্ষমতাসীন শক্তি বানানোর উদ্যোগ নেন, নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করতে চান: যুদ্ধ অপরাধের বিচার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি, সংবিধানে সংশোধনী, নেতৃত্বের পুনর্গঠন। এসব বিষয়গুলো সামনে এনে শেখ হাসিনা আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখার একটি ভিত্তিহীন পরিকল্পনা মাথায় নেন, আর সেভাবেই রাষ্ট্র পরিচালিত হয়। ইরানি হাজারো ক্ষেপণাস্ত্রের নিশানায় ইসরায়েলের গোপন পরমাণু তল্লাট। জায়নিস্ট শাসক গোষ্ঠী এখন স্তব্ধ, কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই, শুধু নীরবতা। আর নীরবতাই যেন তাদের ব্যর্থতার নিশ্চুপ স্বীকৃতি। এ যেন হঠাৎই খোলা জানালা দিয়ে ছুড়ে মারা হলো এক আগুনঝরা পাণ্ডুলিপি। ইরানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে তারা ইসরায়েলের সবথেকে গোপন পরমাণু সামরিক নথিপত্র হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাক করে দিয়েছে তেল আবিবের দিকে, গোপন স্থাপনাগুলোর দিকে। যে কোনো সময় সেগুলো ধূলিসাৎ করে দিতে পারে একটিমাত্র নির্বাহী নির্দেশনা। তারপরই অগ্নিপিণ্ডের বৃষ্টিধারা নামবে, সকল গোপনীয় বস্ত্র খসে নগ্ন হয়ে পড়া ইসরায়েলের উপর। এই অভাবনীয় ঘোষণার পেছনে রয়েছে ইরানের স্বঘোষিত এক গোয়েন্দা আঘাত। ইমাম মাহাদির অজ্ঞাতনামা সৈনিকরা, যারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা সংস্থার মন্ত্রণালয়ের কাজ করেন, তারা যে আঘাতটি হেনেছে তা এতটাই গভীর ও তীব্র যে জায়নিস্ট শাসক গোষ্ঠী এখনও স্তব্ধ। কোনো পাল্টা প্রতিক্রিয়া নেই, শুধু নীরবতা। আর এই নীরবতাই যেন তাদের ব্যর্থতার নিশ্চুপ স্বীকৃতি। ইরানের জওয়ান নেটওয়ার্কের ভাষায় এমন একটি ক্ষত যা শিকড় ছড়িয়ে গেছে ইসরায়েলি শাসনের অস্তিত্বের গভীরে। এমন যত সময় যেতে এগোচ্ছে ততই প্রকাশ পাচ্ছে এর জটিলতা এবং বিস্ময়কর দিকগুলো। আর এই গোপন হানার প্রতিটি পরত যেন সাজিয়ে দিচ্ছে ইসরায়েলের ক্রমাগত পতনের রূপরেখা। দখলদার ইসরায়েলি বাহিনী এখন আর রক্ষা পেতে পারবে না। ইরানের হাতে আতাতের নথি, আন্তর্জাতিক আণবিক সংস্থা নাকি তেল আবিবের দোসর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র যখন প্রতিদিন নতুন করে উত্তেজনার রেখা আঁকা হচ্ছে, ঠিক তখনই ঘটে গেল বোমা ফাটানোর মতো এক ঘটনা। এই ঘটনা গোটা অঞ্চলকে নাড়িয়ে দিতে পারে। একদিকে ইরানের গোয়েন্দা সংস্থার হাতে ইসরায়েলের গোপন পরমাণু নথি এসে পৌঁছেছে, অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বিরুদ্ধে উঠেছে ইরানের গোপন তথ্য ফাঁসের গুরুত্ব অভিযোগ। ঘটনাগুলো শুধু আলাদা দুটি খবর নয়, বরং একই শীতল যুদ্ধে দুই প্রান্তে দুটি দেশ, গোপন তথ্য ও গুপ্তচর হত্যা আর প্রতিশোধের এক জটিল খেলার ধাঁধা। ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশহরি অনলাইন জানিয়েছে, একটি বড় ধরনের গোপন তথ্য ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং ইসরায়েলের মধ্যে বহুদিনের গোপন আঁতাতের প্রমাণ সামনে এনেছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক অভিযানে উদ্ধার হওয়া নথিপত্র থেকে স্পষ্ট যে IAEA সংস্থাটি ইরানের পাঠানো স্পর্শকাতর তথ্য সংবলিত গোপন সরকারি চিঠিপত্র গুপ্ত চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতে। তারা হচ্ছে ইসরায়েলের দালাল। দালাল না হলে এসব সেনসিটিভ জিনিস কেন ইসরায়েলের হাতে তুলে দিল, যা ইরানের জন্য সত্যি দুর্ভাগ্যের বিষয়। মনস্তাত্ত্বিক যুদ্ধে বাংলাদেশের কাছে পরাস্ত হয়েছে ভারত। হাসিনার পতনের পর তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বাকযুদ্ধ শুরু করে ভারত। সংখ্যালঘুর উপর নির্যাতনের অসংখ্য ভুয়া মিথ্যা খবর নিয়ে অপপ্রচারের নামে ভারতীয় মিডিয়া, ভারতের শাসক গোষ্ঠী থেকে শুরু করে বিরোধী দল, এমনকি নামকরা বুদ্ধিজীবীরা বেছে নেয় বাংলাদেশের বিরুদ্ধে সেই 9/11-এর বস্তাপচা বিশ্বব্যাপী জঙ্গি নাটক সাজানো পুরনো কৌশল।
কৌশল, কিন্তু এই ভারতীয় অপপ্রচারের ধোপে টেকেনি। নিদারুণভাবে তা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক মিডিয়া এবং বিশ্ব সমাজের কাছে একের পর এক এই ধরনের ভারতীয় অপপ্রচার ভিত্তিহীন প্রমাণিত হতে থাকে। ভারতীয়দের হাতে বাংলাদেশে এসে প্রকৃত ঘটনা ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে যার আমন্ত্রণ জানানো হয়, তাদের কেউ কেউ এসে দেখতে পান বাংলাদেশের ছাত্র জনতা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য এবং সীসাঢালা প্রাচীরের মতো যে ধৈর্যের বম তৈরি করেছে তারা, তাতে আঘাত হানা হলেও তছনছ হয়ে যেতে পারে সংখ্যালঘু নিয়ে বানানো কল্পকাহিনী। বাংলাদেশের মানুষ এসব অপপ্রচারের বিরুদ্ধে কতটা স্থির ও স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজনে জীবন দিয়েছে তার অন্যতম প্রতীক হয়ে ওঠা চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাষ্ট্রদ্রোহ মামলার পর আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনা সারা বিশ্ব দেখেছে। সংখ্যালঘুদের হত্যার নামে যে ধরনের মিথ্যা কল্পকাহিনী সাজিয়েছে ভারত, সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটি কোনোভাবেই মানা যায় না। দখলদার ইসরায়েলি বাহিনীর মতো ভারতও ব্যাপক হারে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু সেগুলো ধোপে টেকেনি।